আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। বাংলাদেশের রাজনীতি প্রতিটা সেকেন্ডে পরিবর্তন হয়। প্রতিটা মুহূর্তে রাস্তা বদলায় কিংবা বাকবদল করে থাকে। এখানে আসলে কখনো আপনি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারবেন না যে পরবর্তী ১ ঘন্টার ভেতরে বা পরবর্তী ১ দিন কিংবা ২৪ ঘন্টার ভেতরে কি হতে পারে, কি ঘটতে পারে। এই যে জোয়ার ভাটার খেলা, এই যে ২৪ ঘন্টার মধ্যে একটা অনিশ্চয়তা, এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে সবথেকে বেশি অস্থিতিশীলতা সৃষ্টি করে, সবথেকে বেশি আতঙ্ক সৃষ্টি করে। এবং এই আতঙ্ক থেকে যেমন রাজনৈতিক দলগুলো বের হতে পারে না, রাজনৈতিক কর্মীরা বের হতে পারেন না, ঠিক একইভাবে বাংলাদেশের যারা নিরপেক্ষ কিংবা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু কোনোভাবে বের হতে পারেন না। সবসময় তাদের মনের ভিতরে একটা চাপা ভয় কাজ করে বা আতঙ্ক কাজ করে। এই বুঝি রাজনীতির মধ্যে এমন কিছু ঘটে গেল যেটার কারণে হয়তো বা আবারও কোনো একটি ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে যাবে। এই যে ভয়, আতঙ্ক, এটি কিন্তু সরাসরি কোনো ঘটনা থেকে সৃষ্টি হয়নি। এটি মূলত সৃষ্টি হয় বিভিন্ন ধরনের সংকট থেকে, বিভিন্ন ধরনের ব্যর্থতা থেকে এবং সর্বোপরি জনগণের হতাশা থেকে। ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করে গিয়েছে। বর্তমানে বিএনপি সরকার দেশ পরিচালনা করছে। এর আগে আওয়ামী লীগ দেশ পরিচালনা করে গিয়েছিল। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা চিন্তা করে দেখুন তো, জনগণের মধ্যে এই আতঙ্ক কি বিরাজমান ছিল? আপনারা এখন বলতে পারেন আওয়ামী লীগের আমলে প্রথম দিকে এই আতঙ্কটা কম ছিল, বা আওয়ামী লীগ যখন স্টেবিলিটি অর্জন করেছিল জনগণের ম্যান্ডেট নিয়ে, তখন এই আতঙ্কটা কম ছিল। কারণ কি ছিল? কারণ তখন আওয়ামী লীগ কিন্তু জনগণ নিয়ে ভাবতে শুরু করেছিল বা জনগণের কথা চিন্তা করছিল। কিন্তু যখনই তারা জনগণের কাছ থেকে দূরে সরতে শুরু করলো, তখনই কিন্তু জনগণের মধ্যে আতঙ্ক ঢোকা শুরু করলো। আর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তো তারা দেশ পরিচালনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের মুখে একটাই বুলি ছিল, সংস্কার। কিন্তু সেই সংস্কার নিয়ে জনগণ যে আশাবাদী ছিল, সেই আশায় কিন্তু ঘুরে বালি হয়েছে। যার কারণে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়সীমা, সেই সময়সীমা প্রতিটা সেকেন্ড কিন্তু আতঙ্কের মধ্যে ছিল যে এই বুঝি একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই বুঝি কোনো কিছু ঘটে যাচ্ছে। ঠিক একইভাবে এখন যে বিএনপি সরকার দেশ পরিচালনা করছে, অন্তর্বর্তীকালীন সরকার ঘটি বাটি চাটি মাটি পাটি যা ছিল সবকিছু একদম চেটে পুটে নিয়ে তলানিটা রেখে গেছে। বিএনপি সরকার এসে কিন্তু সেই তলানি থেকে দেশকে উপরে টেনে তোলার চেষ্টা করছে। কিন্তু চারিদিকে এত সংকট, এত পুঁজিহীনতা, এত দুর্বলতা, এত ঘাপলা, সবকিছু মেনটেন করতে গিয়ে এই ২ মাসের মধ্যে বিএনপি সরকার কিন্তু হাঁসফাঁস করছে। আপনারা বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, যারা মন্ত্রীবৃন্দ রয়েছেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু কিছু বক্তব্য আপনারা শুনবেন, যে বক্তব্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে বর্তমান সময়ে তারা অনেক বেশি চাপের মুখে আছে বা অনেক চ্যালেঞ্জের মুখে আছে। এই যে চ্যালেঞ্জ, এগুলো থেকে কিন্তু জনগণের মধ্যে হতাশা আরো বেশি সৃষ্টি হয়। জনগণের মধ্যে ভয়, ভীতি এবং আতঙ্ক আরো বেশি সৃষ্টি হয়। এখন এই যে এতক্ষণ ধরে জনগণের মধ্যে ভয়, ভীতি এবং আতঙ্ক নিয়ে এতগুলো কথা বললাম, এই কথাগুলো বলার পেছনে মূল কারণটা আসলে কি? মূল কারণটা হচ্ছে এখানে আওয়ামী লীগ। দেখুন সুপ্রিয় দর্শক, জনগণের ম্যান্ডেটটাই হচ্ছে আসল, এবং জনগণকে সন্তুষ্ট রাখাই হচ্ছে সরকারের মূল কাজ। কোনো কারণে জনগণের অসন্তুষ্টি হলে এবং সেটা জনরোষে পরিণত হলে সেটা কোনো সরকারের জন্যই ভালো ফলাফল নিয়ে আসে না। যাই হোক, এই প্রসঙ্গটা আমি একদম আমার আলোচনার শেষে গিয়ে মীমাংসা করে দেব।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকা, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো আপনারা লক্ষ্য করলে একটা বিষয়ে দেখবেন। আমি এখানে একটা গণমাধ্যমের নাম বলছি, ভারতের দি নর্থ ইস্ট। সেখানে তারা একটি বিষয় উল্লেখ করেছে। তারা কি বলছে? তারা বলছে বিএনপি এবং আওয়ামী লীগ একটি সমঝোতা প্রস্তাবে গিয়েছিল পর্দার অন্তরালে, কিন্তু সেই সমঝোতার প্রস্তাবে আওয়ামী লীগ রাজি হয়নি বা শেখ হাসিনা রাজি হননি। এছাড়াও ভারতীয় বিভিন্ন সাংবাদিক আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন সময় টকশো করে থাকেন। আমি একজনের নাম উল্লেখ করছি, জনাব গৌতম লাহিড়ী সাহেব। উনি অনেক সুনামধন্য একজন সাংবাদিক ভারতের। উনি কিন্তু একটি টকশোতে এসেছেন বা একটি রাজনৈতিক আলাপচারিতায় এসে এই প্রসঙ্গটি পুনরায় তুলে ধরেছেন। ওনার মুখ থেকে বা সেই গণমাধ্যমগুলোর যে উল্লেখ করা বিষয়, সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রস্তাবনাটি ছিল শেখ হাসিনা বাংলাদেশে কিংবা আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারবেন না, তিনি হাল ছেড়ে দিতে হবে এবং হাল ছেড়ে দিয়ে অন্য কারো হাতে আওয়ামী লীগের হাল দিতে হবে, কিংবা রিফাইন্ড যে আওয়ামী লীগ রয়েছে বা আমরা যে রিফাইন্ড আওয়ামী লীগের যে থিওরি নিয়ে এতদিন ধরে কথা বলছিলাম, সেই রিফাইন্ড আওয়ামী লীগের থিওরি বাস্তবায়ন করতে হবে। তাহলে শেখ হাসিনার দেশে ফেরা, শেখ হাসিনার বিচার, এই বিষয়টির আসলে কি হবে? দেখুন, এই বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রস্তাবনা বা কথাবার্তা হতে শোনা যায়নি বলে দাবি করছে গণমাধ্যম সমূহ। তবে এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা কিন্তু কোনোভাবেই শেখ হাসিনা মেনে নেননি। অর্থাৎ আওয়ামী লীগের দায়িত্ব থেকে শেখ পরিবার, জয়, পুতুল কিংবা শেখ হাসিনা এদের সরে যাওয়ার যে প্রস্তাব, রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার যে প্রস্তাব, সেই প্রস্তাবে আওয়ামী লীগ রাজি হয়নি। অর্থাৎ শেখ হাসিনা রাজি হয়নি। শেখ হাসিনা মানেই কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগকে ধরে নেওয়া হয়। তাহলে রিফাইন্ড আওয়ামী লীগের যে থিওরি, সেই থিওরি এখানে কোনোভাবেই প্রতিফলিত হচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে শেখ হাসিনা পাল্টা এই প্রস্তাবে একটি জবাব দিয়েছেন এবং সেই জবাবটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আতঙ্কের একটি বড় কারণ। শেখ হাসিনা জবাবে বলেছেন তিনি আওয়ামী লীগের আপন শক্তি নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগকে তো বিল পাশ করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাহলে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তাদের আপন যে শক্তি রয়েছে, সেই শক্তির মাধ্যমে বর্তমান যে আওয়ামী লীগের বডি রয়েছে, শেখ হাসিনা, শেখ পরিবার, জয়, পুতুল, তাদেরকে নিয়ে এবং কর্মী বাহিনীর নিজস্ব শক্তি নিয়ে রাজনীতির মাঠে আসবে। রাজনীতির মাঠে তারা পুনরায় প্রত্যাবর্তন করবে। এখন এর মানে কি দাঁড়ালো? এর মানেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরাসরি একটি আন্দোলনের ডাক কিন্তু দিয়ে দিয়েছেন। এখন এটি আন্দোলনের ডাক কিনা সেটি আসলে বোঝা যাবে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপে। তবে এখানে বোঝা যায় যে ইন্ডিভিজুয়ালি সরাসরি তিনি আন্দোলনের হুমকি না দিলেও তিনি কথার পেছে কূটনৈতিক ভাষায়, রাজনৈতিক ভাষায় একটা হুমকি কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন যে তোমাদের এই রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা সমঝোতার মধ্যে আমরা নেই, আমরা আমাদের যে অধিকার রয়েছে সেই অধিকার আমরা ফিরিয়ে নেব এবং সেটা আমাদের শক্তি দিয়ে। এখন সেই শক্তি আওয়ামী লীগ কবে অর্জন করবে, সেই শক্তি আওয়ামী লীগ কবে নিয়ে মাঠে নামবে, সেটা অন্য বিষয় বা পরবর্তী আলোচনার বিষয়। কিন্তু আমি মনে করি এটা বিএনপি সরকার এবং বর্তমান যে রাষ্ট্রযন্ত্র রয়েছে সেই রাষ্ট্রযন্ত্রের জন্য একটা বড় থ্রেট বা হুমকি। যদি আওয়ামী লীগ তাদের নিজস্ব শক্তি নিয়ে মাঠে নামে, তাদেরকে অবশ্যই বর্তমান সময়ে যে বিল বা আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে গেলেই কিন্তু রাজপথে আবারও সেই সংঘর্ষ দেখা দেবে, আবারও সেই রাজনৈতিক সংঘাতগুলো ফিরে আসবে। এখন এই যে আমি প্রথমে বললাম যে বাংলাদেশের রাজনীতি জোয়ার ভাটার মতো 24 ঘন্টার মধ্যে পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ভয় জনগণের মধ্যে কিন্তু সবসময় থাকে এবং একটি সরকার যতক্ষণ পর্যন্ত না স্থিতিশীলতা অর্জন করতে পারে ততক্ষণ পর্যন্ত জনগণের মাথা থেকে, জনগণের মন থেকে এই ভয় কিন্তু
কখনোই সরে যায় না। বর্তমান সময়ে বিএনপি বা এই যে গণমাধ্যম সমূহের খবর অনুযায়ী বা বড় বড় সাংবাদিক বা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী সমঝোতার প্রস্তাব এবং শেখ হাসিনার সমঝোতার প্রস্তাবকে উড়িয়ে দেয়া, রিফাইন্ড আওয়ামী লীগ না করা এবং সরাসরি অথবা পর্দার আড়ালে কিংবা একটি কৌশলী কথার মধ্য দিয়ে আন্দোলনের ডাক দেয়া কিংবা আন্দোলনের কথা শোনানো অথবা হুমকি দেয়া, এটি কিন্তু জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য আমি মনে করি অদূর ভবিষ্যতে একটি বড় ধরনের পট পরিবর্তনের বার্তা বহন করে। সেই পরিবর্তনে বা সেই পট পরিবর্তনে কে বিজয়ী হবে, সেই লড়াইয়ে কে এগিয়ে থাকবে, এটা হচ্ছে সাংগঠনিক সক্ষমতা, দলীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা এবং রাজনৈতিক পর্দার আড়ালে বা অন্দরমহলে যে খেলাগুলো চলে সেই খেলার ফলাফলের উপর নির্ভর করবে। তবে আমরা সাধারণ জনগণ হিসেবে প্রথমে যেভাবে বললাম যে আমরা সবসময় আতঙ্কিত থাকি, দেশের মানুষজন ভীতগ্রস্ত থাকেন যে এই বুঝি কিছু একটা ঘটতে চলেছে। এটা কিন্তু একটা দেশের সাধারণ নাগরিকদের জন্য, স্বাধীন দেশের সাধারণ নাগরিকদের জন্য কখনোই কাম্য নয়। আমি বর্তমান সরকারকে এবং আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে একটি ছোট্ট কথা বলবো। কথাটি হচ্ছে, আপনারা জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত চিন্তা করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেশটা খুব সুন্দর থাকে। এই দেশের জনগণ কোনোভাবে আতঙ্কিত থাকে না। যেমন আওয়ামী লীগের প্রথম কয়েকটি বছর শাসন আমলে, এটি উদাহরণ হিসাবে আমি আলোচনার প্রথমেই দিয়েছি। তখন কিন্তু দেশ ভালোভাবেই পরিচালিত হচ্ছিল। দেশের অর্থনৈতিক বলুন, অবকাঠামোগত বলুন, কিংবা অন্যান্য যে সকল কর্মকাণ্ড করা প্রয়োজন জনগণের জন্য, জনগণের স্বার্থে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে হচ্ছিল। জনগণ স্যাটিসফাইড ছিল, জনগণের মধ্যে কোনো ধরনের আতঙ্ক ছিল না। কিন্তু পরবর্তীতে যখন জনগণের কাছ থেকে এই রাজনৈতিক দলটি বা এই ক্ষমতাসীন দলটি অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরে গেল, তখনই কিন্তু দেশের মধ্যে গোলযোগ দেখা দিল, অস্থিতিশীলতা দেখা দিল। ধীরে ধীরে মানুষ আতঙ্কগ্রস্ত হতে হতে একসময় ভাবলো এই আতঙ্ক নিয়ে আর থাকা যাবে না, এর একটা সুরাহা করা দরকার। এবং সর্বশেষ সুরাহা হিসাবে আমরা দেখলাম যে জনরোষ, জনরোষ থেকে জন আন্দোলন, যেটাকে এখন গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব বলা হচ্ছে। ঠিক একই কায়দায় বর্তমান সময়ে যেভাবে আবার জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, কূটকৌশলিকভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, তাতে এই সাধারণ জনগণগুলো যারা রয়েছেন তারা কিন্তু স্থিতিশীলতার পরিবর্তে আতঙ্কিত বেশি হচ্ছেন। আর এটি কিন্তু একটি রাষ্ট্রের সাধারণ জনগণকে একটি বারুদের মতো ফুটতে সময় লাগাবে না। এবং যখন এটি ঘটে যাবে, এই জনরোষটা যখন তৈরি হয়ে যাবে, এই আতঙ্ক কিংবা এই দুশ্চিন্তা, এই অনিশ্চয়তা থেকে, এই অস্থিতিশীলতা থেকে, তখন কিন্তু সরকার যারা থাকবে তারাই সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে। এখন আওয়ামী লীগ যদি আন্দোলনের ডাক দেয়, শেখ হাসিনা যেভাবে হুমকি দিচ্ছেন, সেই হুমকি অনুযায়ী যদি তারা মাঠে নামেন, তারা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে বিএনপির ক্ষতি এখানে বেশি হবে। আমি বিএনপির পতন হবে এটা নিশ্চিতভাবে বলতে পারবে না, তবে দেশে অস্থিতিশীলতা নেমে আসলে বিএনপি সরকারের বদনামটাই কিন্তু সব থেকে বেশি হবে, কারণ জনগণ এখানে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে যাবে। আবার এখানে বিএনপি যে সমঝোতার প্রস্তাব দিয়েছে, সেই সমঝোতার প্রস্তাব সেটা সত্যি হোক কিংবা মিথ্যা হোক, যেহেতু গণমাধ্যম সমূহে এসেছে, আমি ধরে নিলাম সত্যি, তাহলে আওয়ামী লীগের উচিত সেই সমঝোতার বিষয়টি একটু ভেবে দেখা। এখন রিফাইন্ড আওয়ামী লীগ না করলেও সম্প্রতি কিন্তু তারেক রহমান সাহেব একটি কথা বলেছিলেন যে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরতে চাইলে তিনি সেটাকে মেনে নেবেন। তাহলে শেখ হাসিনা সরাসরি যদি রাজনীতি না ছাড়েন, তাহলে জয় বা পুতুল যিনি রয়েছেন ওনাদের হাতে রাজনীতি সঁপে দিয়ে ওনার উচিত রিটায়ার্ডে চলে যাওয়া। এতে করে বিএনপির সাথে সমঝোতাও টিকে থাকবে, আবার দেশের জনগণের যে আস্থা, জনগণের যে আশা, সেটিও কিন্তু হতাশায় পরিণত হবে না। জনগণ আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে আসবে, দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল হবে। এতে করে আওয়ামী লীগের নিজের রাজনৈতিক ফায়দাও রয়েছে।
আবার বিএনপিও তাদের যে কাজকর্ম রয়েছে, তাদের জনগণের প্রতি যে দায়িত্ব সমূহ রয়েছে সেগুলো পালন করতে পারবে। এখন রইল বাকি বিরোধী দল বর্তমান সংসদের জামাত বা এনসিপি, তাদেরকেও জনগণের বিষয়টি বুঝতে হবে। কারণ প্রত্যেকবার জনগণকে দিয়ে আন্দোলন করব, জনগণকে দিয়ে একটি রাজনৈতিক দলকে প্রতিহত করব, জনগণকে দিয়ে একটি রাজনৈতিক দলের হাজার হাজার শত শত নেতাকর্মীর গণতান্ত্রিক অধিকার আমরা কেড়ে নেওয়ার চেষ্টা করব, এটি কিন্তু একটি বিরোধী দলের জন্য কখনোই কাম্য নয়। আর একটি দেশ অস্থিতিশীলতার পেছনে শুধু যে সরকার দল দায়ী থাকে কিংবা একটি নিষিদ্ধ দল দায়ী থাকবে তা কিন্তু নয়, বরঞ্চ যারা বিরোধী দল রয়েছেন তারাও কিন্তু দায়ী, তাদেরকেও কিন্তু সমানভাবে দায়ভার নিতে হবে। এবং এক পর্যায়ে দেখা যাবে তারাও কিন্তু জনগণের চোখে এক প্রকার বিষে পরিণত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সকল ঘটনাসমূহ ঘটেছে, জামাতের আধিপত্য, এনসিপি নেতৃবৃন্দের একক আধিপত্য, কিংস পার্টি মতো আচরণ, এগুলো কিন্তু জনগণের মধ্যে তাদের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম দিয়েছে। এখন দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে এনসিপি নেতৃবৃন্দের প্রতি জনগণের বিন্দু মাত্র অনুশোচনা কিন্তু কাজ করে না। অর্থাৎ তাদেরকে এখন আর জনগণ পূর্বের মতো সম্মান করে না, শ্রদ্ধা করে না। একটি রাজনৈতিক দল হিসাবে তারা টিকে থাকার কথা জন্যই তারা টিকে আছে। সংসদের দিকে আপনি তাকান, এনসিপির কতজন প্রকৃতপক্ষে সংসদে যেতে পেরেছে? হাতে গোনা দুই একজন ছাড়া আর কেউই কিন্তু যেতে পারেনি। এটি কিন্তু জনগণের ঘৃণা এবং জনগণের ক্ষোভের একটি প্রতিফলন। জনগণ যাকে ঘৃণা করা শুরু করবে, যাকে ক্ষোভের নজরে দেখবে, তাকে কিন্তু এক ঘুরে করে রাখবে। এটাই বাংলাদেশের ইতিহাসের বাস্তবতা। জাতীয় পার্টির দিকে নজর দিন। জাতীয় পার্টি এক সময় বাংলাদেশে কঠিন শাসন ব্যবস্থা চালিয়ে গিয়েছে, কিন্তু আজকে জাতীয় পার্টির অস্তিত্ব অনেকটাই হুমকির মুখে। আমরা টিভি টক শো এগুলো ব্যতীত জাতীয় পার্টির কথাবার্তাও বলি না, এমনকি জাতীয় পার্টির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডও কিন্তু দেখা যায় না। এর পেছনের মূল কারণ হচ্ছে জনগণের ক্ষোভ, জনগণের আতঙ্ক এবং জনগণের হতাশা। সুতরাং সরকার দল, বিরোধী দল এবং পতিত আওয়ামী লীগ সবাইকে কিন্তু জনগণের কথা চিন্তা করতে হবে। জনগণ যাকে ভালোবাসবে, জনগণ যাকে শ্রদ্ধা করবে, জনগণের আশা যারা পূরণ করবে, জনগণের আতঙ্ক যারা দূর করবে, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে, আমি বলি, একক রাজনৈতিক দল হিসাবে আধিপত্য বিস্তার করবে। এটাই সম্ভব এবং এটাই হচ্ছে আগামীর বাস্তবতা। এখনকার মতো এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেই মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সেটা ভালো হোক খারাপ হোক। এবং আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, বিএনপি যে সমঝোতার প্রস্তাব দিয়েছে বলে শোনা গেছে, সেটি কি আদৌ আওয়ামী লীগের মানা উচিত? শেখ হাসিনা বা শেখ পরিবার বাইরে রেখে ডিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতির মাঠে যদি ফিরে, তাহলে এই আওয়ামী লীগ কি টিকতে পারবে? আপনারা কি মনে করেন? নাকি শেখ হাসিনা যেটা বলেছেন যে আওয়ামী লীগ তার আপন শক্তিতে ফিরবে, জয় পুতুল শেখ পরিবার এবং শেখ হাসিনাকে নিয়ে, এটি কি ঠিক? যদি ঠিক হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ এটি পারবে? জনগণ এই বিষয়টি কিভাবে দেখবে? যদি আপনারা আপনাদের একান্ত বিশ্লেষণ উপস্থাপন করেন তাহলে সেটি আমার জন্য অবশ্যই শিক্ষণীয় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।